শীতের রাত, ঘষা কাচের মতো ঘন কুয়াশায় অস্পষ্ট হয়ে উঠেছে চারদিক। ছোট্ট স্টেশনটি এমনিতেই নির্জন থাকে, সেই রাতে যেন আরও খাঁ খাঁ করছে। কলকাতার ট্রেন আসার সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ, কখন যে আসবে তারও কোনো নিশ্চয়তা নেই। ওয়েটিং রুমের ঝুল জমা কড়িকাঠ থেকে ঝুলছিল একটি মাত্র নিরাবরণ বিদ্যুৎ বাতি। মিটমিটে আলোয় তার কালিমার ঘুমটা। বিরং দেয়ালে ঝুলছে ট্রেনে ভ্রমণ করার নিয়ম কানুন, যেখানে সেখানে থুতু না ফেলার বিজ্ঞপ্তি। বিনা টিকিটে ভ্রমণ করার অর্থ জাতীয় সরকারকে বঞ্চনা করা, ইত্যাদি ইত্যাদি। ধোঁয়া মলিন জানালার কাচের মধ্যে দিয়ে দেখা যাচ্ছিল অনেক দূরে একটুখানি আলোর বিচ্ছুরণ। কুয়াশার মাঝে এক ঠ্যাঙের ওপর ভর দিয়ে অপচ্ছায়ার মতো ঝিমোচ্ছিল প্ল্যাটফর্মের টিমটিমে আলোটা। কোথাও যেন অবিরাম ঝিরঝির শব্দে জল ঝরে পড়ছিল করগেটেড টিনের ওপর। ঘরের মধ্যে বসেছিল দুটি প্রাণী, মুখোমুখি বসেছিল ওরা, আলোর ঠিক নিচেই। দুজনেই নিশ্চুপ। যেটুকু কথাবার্তা হয়েছে ওদের মধ্যে, প্রথম পরিচয়ের আড়ষ্টতা কাটাবার পক্ষেও তা যথেষ্ট নয়। কনকনে শীত, টুটি টেপা নৈশব্দ, আর সর্বোপরি ঠিক সামনেই পাথরের পুতুলের মতো বসে থাকা অদ্ভুত মূর্তিটার জন্যই উসখুস করছিলাম আমি। মনোবিজ্ঞানের ছাত্র আমি। বাহ্যিক কাঠামোর উপর মনুষ্য চরিত্রের সূক্ষ্ম প্রভাব সম্বন্ধে আমার প্রবল কৌতূহল জেগেছিল সামনের একমাত্র সহযাত্রীটিকে দেখে। তাই খুঁটিয়ে খুঁটিয়ে যতই দেখছিলাম ততই ভাবছিলাম ঠিক কীরকম মনের গঠন হওয়া উচিত এই কিম্ভূত কিমাকার মানুষটির। লোকটার চেহারায় এমন কিছুর ছাপ ছিল যা সচরাচর দেখা যায় না। উচ্চতায় মাঝামাঝি, শীর্ণতার জন্য মনে হয় বুঝি আরও কয়েক ইঞ্চি বেশি। হাঁটু পর্যন্ত লম্বা কালো কুচকুচে একটা ওভারকোটে ঢাকা সমস্ত শরীর। এখানে সেখানে ধুলো কাদার দাগ, দু এক জায়গায় ছিঁড়েও গেছে। জুতো জোড়াও কাদায় মাখামাখি। গায়ের রং কালোও নয়, বাদামিও নয়, কেমন জানি ফ্যাকাশে ধূসর। তীক্ষ্ণ নাক, ধারালো আর সুচালো চিবুক। গালের বেজায় উঁচু হনু দুটোর প্রান্ত থেকে থুতনি পর্যন্ত নেমে এসেছে কয়েকটি স্পষ্ট বলি রেখা। ফলে নিষ্ঠুর আর স্থায়ী এক হাসির অভিব্যক্তি ফুটে উঠেছিল তার মুখে। যদিও কোটরে বসা কঠিন কালো গ্রানাইটের মতো চোখের ভাষায় তার বাষ্পটুকুও ছিল না। সবচেয়ে অদ্ভুত তার টুপি লাগানোর কায়দাটা। মাথার পেছন দিকে আঁটো করে বসানো ছিল ফেল্ট হ্যাটটা। খুব সরু তার কিনারা। হ্যাট লাগানোর এই বিদঘুটে কায়দার জন্যেই বোধহয় বেপরোয়া ঔদ্ধত্যের এক প্রতিচ্ছবি ফুটে উঠেছিল আগন্তুকের বিশীর্ণ মুখে। দুই কাঁধ গোল করে ওভারকোটের ছেঁড়া পকেটে হাত ঢুকিয়ে বসেছিল সে আমার সকৌতুক পর্যবেক্ষণের সামনে। অথচ আলাপ করার সব রকম প্রচেষ্টাই করেছি আমি। মানুষের সেন্টিমেন্টকে পেঁচিয়ে মনের কথা বাইরে টেনে আনার যে কটা পন্থা আমার জানা ছিল সব কটাই বেশ সুকৌশলে প্রয়োগ করেছি আমি, কিন্তু সবই হয়েছে ব্যর্থ। প্রশ্নের উত্তর দেওয়ার সময় শুধু আমার পানেই আগন্তুক মেলেছে তার গ্রানাইট কঠিন চাহনি। অন্য সময় ইটকাঠের মধ্যে দিয়ে তাকিয়ে থেকেছে কোনো এক অজানার অসীমে। নিতান্ত অকারণেই কখনো কখনো এই কঠিন চোখেই কৌতুকের আলোককণা নেচে নেচে উঠেছে। মৃদু হাসিতে আরও কুঞ্চন জেগেছে মুখের দুপাশের চামড়ার ভাঁজে। বিরক্ত বোধ করি আমি। ঘন্টার পর ঘন্টা এইভাবে পটের ছবির মতো বসে থাকার চাইতে যা হোক একটা কিছু করা দরকার। কিন্তু কি করা যায়? গল্পটা যে আশ্চর্য ঘটনার আবর্ত আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা করেছে, সেই অসম্ভব কিন্তু অতি সত্যি কাহিনীটাই বর্ণনা করা যাক এই অদ্ভুত সহযাত্রীর কাছে।
তাতে সময় তো কাটবেই, উপরন্তু স্বল্পভাষী আত্মমগ্ন সঙ্গীটির কৌতূহলের সুপ্তিভঙ্গ হওয়াও বিচিত্র নয়। গলা ঝেড়ে বললাম আমি, এদিকে শিকার করতে এসেছিলেন বললেন, তাই না? চকিতে চোখ তুলল আগন্তুক। গ্রানাইট কঠিন দুই মনিকায় কৌতুকের ছোঁয়া লাগে। পর মুহূর্তেই চোখ ফিরিয়ে আনলো জানলার শার্সির ওপর। ঘনীভূত কুয়াশা কণিকা বিন্দু বিন্দু জলের আকার নিয়ে চিকমিক করছিল সেখানে মিটমিটে আলোয়। চোখ না ফিরিয়েই উত্তর দিল সে খসখসে গলায়, হ্যাঁ। তাহলে তো কুমার শক্তি সামন্ত এস্টেটের নাম নিশ্চয়ই শুনে থাকবেন। শিকার করার মতো অমন খাসা জায়গা তো আর এই অঞ্চলে দুটি নেই। শুনেছি। ওখানেই ছিলাম এই কদিন। কুমার শক্তি সামন্ত আমার কাকা। আবার চোখ ফেরালো আগন্তুক। আবার দুপাশের বলিরেখায় জাগে কুঞ্চন তরঙ্গ। এই তরঙ্গিত হাসি আর তার দুই কৃষ্ণমণিকার দুই কণা নিগুড়ো আলোর চিকমিকানি ছাড়া আর কোনো ভাবই ফুটল না তার ধারালো নাকে, চিবুকে, ঠোঁটে। এই ধরনের নির্বিকার চাহনি দেখলে মেজাজ বিগড়ে যাওয়া স্বাভাবিক, কিন্তু তবুও ধৈর্য হারাই না আমি। গলায় এবার একটু জোর দিয়েই বলি, যদি কিছু মনে না করেন, আশ্চর্য একটা কাহিনী আপনাকে শোনাতে পারি। বেশি পুরনো ঘটনা নয়, মাত্র 2 দিন আগের, কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি এই ধরনের কাহিনী আপনি জীবনে শোনেননি। চোখের দুটুকরো কালো আলোর মাঝেই আবার ঝলসে ওঠে বিদ্রুপ বন্যি। কিন্তু এবার সেই দৃষ্টি নিরুত্তর নয়। পলকহীন চোখে সেকেন্ড কয়েক তাকিয়ে থাকার পর শুধু বললে, বলুন। আজ শুনবেন অদৃশ বর্ধনের লেখা একটি অলৌকিক গল্প, সামন্তগড়ের বিভীষিকা। রেনবো মিডিয়ার প্রিয় শ্রোতা বন্ধু, আপনাদের জন্য একটি অন্য স্বাদের গল্প নিয়ে এলাম। গল্পটি শুনতে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুল করবেন না। আর নতুন শ্রোতা এখনই যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, অথবা গল্প শোনার পরও সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের গল্প, সামন্তগড়ের বিভীষিকা। খসখসে স্বর এবারেও নিরুত্তাপ, কিন্তু তবুও মনে হলো কোথাও যেন মনের কোন গহন তলে জাগ্রত হয়েছে তার নিদ্রিত আগ্রহ। শুনুন তাহলে। সামনের দিকে চেয়ারটা টেনে নিয়ে শুরু করলাম আমি। শহর থেকে অনেক দূরে গ্রীষ্মাবাস বা বাগান বাড়ি তৈরি করার বিলাসিতা বাঙালি অভিজাত সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়ে ব্রিটিশ আমলে। কখনো সখনো এই ফ্যাশনটাই হয়ে দাঁড়িয়েছে রোমান্টিক রুচির পরিচয়। কিন্তু আমার কাকা কুমার শক্তি সামন্ত বিলাস বা রোমান্স কোনোটাই জানতেন না। চরিত্রের গঠনই ছিল তার অদ্ভুত রকমের। ছেলেবেলা থেকেই কেমন জানি সমাজ ছাড়া একক প্রকৃতি তাঁর। নিরালা নিসর্গের মাঝে দিন গুজরান করার মধ্যে অনাবিল শান্তি খুঁজে পেতেন উনি। আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতার কোলাহলের প্রতি তাঁর বিরাগের পরিচয় কোনোদিনই পাইনি বটে, তবে অনুরাগের চিহ্নও দেখিনি। প্রকৃতির ছায়া সুনিবিড় কোকিল দোয়েল ডাকা নিশ্চিন্ত নিলয়ে উনি যেন নিজের সত্তাকে খুঁজে পেতেন। রুচি তার খুবই সাদাসিধে, প্রাত্যহিক জীবনযাত্রাও অনাড়ম্বর। সেকেলে আমলের দুর্গের মতো মস্ত একটা প্রাসাদে থাকেন উনি। এস্টেটে যা সামান্য লাভ হয় তাতেই খুশি থাকেন। রাইফেলে হাত বেশ পাকা, তার চেয়ে ভালো পারেন ঘোড়ায় চড়তে, তাই প্রায় শিকার নিয়ে মেতে ওঠেন। প্রতিবেশীদের সাথে দৈবাত দেখা হলে কথা বলেন, নইলে কারো ধার ধারেন না। কাজেই চারদিকে তার বহু বিরূপ সমালোচনা, কিন্তু কেউই চিনতে পারেনি তার আত্মভোলা স্বরূপটিকে। কাকা বিয়ে থা করেননি। তার একমাত্র ভাইয়ের একমাত্র সন্তান হিসেবে আমিই তার সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী, এই আশা নিয়েই মানুষ হয়েছি আমি। কিন্তু গত দাঙ্গা আর দেশ বিভাগের সময়ে নিতান্ত অপ্রত্যাশিতভাবেই ঘটল কয়েকটি নতুন ঘটনা। কাকার খবরের কাগজ পড়ার অভ্যেস ছিল না, কাজেই বহির্জগতের কোনো সংবাদই আসতো না তার সামন্তগড়ের ক্ষুদ্র জগতে।
তাই একদিন স্থানীয় কয়েকজন মাতব্বর ব্যক্তি তাকে এসে যখন দুঃখতা শুনিয়ে জানালো যে বাংলার এই দুর্দিনে এখনো এইভাবে তার পক্ষে আত্মকেন্দ্রিক হয়ে বসে থাকা শোভা পায় না, তখন অপ্রস্তুত হয়ে মাথাটাতা চুলকে সেই দিনই একটা চিঠি ছেড়ে দিলেন পশ্চিমবঙ্গ সরকারকে। অনুরোধ জানালেন একজন উদ্বাস্তুকে তাঁর এস্টেটে পাঠিয়ে দিতে, যার দেখাশোনা করার সমস্ত ভার নেবেন তিনি। এর বেশি আর কিছু তার মাথায় এলো না, এবং এলেও নিশ্চয়ই তা কাজে পরিণত করার মতো ঝামেলা তিনি পোয়াতে চাইতেন না। ছিন্নমূল উদ্বাস্তুটি যুবতী এবং বোবা। সামন্তগড়ে তার স্থায়ীভাবে বসবাসের সমস্ত ব্যবস্থা করেছিলেন কাকা। যুবতী হলেও নারী দেহের কোনো চটকি ছিল না মেয়েটির মধ্যে। মোটাসোটা হাত পায়ের গঠন, তেল চকচকে মুখ, নাকখানি থ্যাবড়া আর পুরু ঠোঁট, হাতে বড় বড় লোম। বছর 25 বয়স, ড্যাবডেবে চোখে, সব সময় এক অসহায় চাউনি। বাড়ি ছেড়ে কচ্ছিৎ বাইরে বেরোতো সে, আকণ্ঠ খেত, যখন খুশি ঘুমতো, আর মোক্ষদা বেশির তাড়নায় প্রতি রবিবার একবার স্নান করত। মোক্ষদা বেশি সামন্তগড়ে না থাকলে তাও হয়তো বাদ যেত। বেশিরভাগ সময়ে ওকে দেখতাম ওর ঘরের সামনেই একটা পুরনো সোফায় কাত হয়ে পড়ে থাকতে। হাতে সর্বক্ষণই থাকতো সস্তা দরের একটি চটি নভেল। বইটার একটা পাতাও সে পড়েছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে, কেননা একাধিক্রমে 11 বছর ঠিক ওই বইখানেই আমি দেখছি ওর হাতে। জড়বুদ্ধি প্রাণীর মতো নিজের মধ্যেই ও ডুবে থাকতো মাসের পর মাস, বছরের পর বছর। মেয়েটির প্রতি প্রথম কাকার কোনো আগ্রহ ছিল না, বিতৃষ্ণাও ছিল না। সামন্তগড়ের আরও অনেকের সম্বন্ধে যেমন তিনি উদাসীন, ঠিক তেমনি ভাবেই অনাগ্রহ দৃষ্টিতে দেখতেন এই বিচিত্র সৃষ্টিটিকে। শুধু যা খাওয়ার সময় ওর মধ্যে প্রাণের একটু সাড়া পাওয়া যেত। দু চোখে বোবা ক্ষুধা নিয়ে গোগ্রাসে গিলত যা পেত সামনে, তারপরেই আবার যে সেই। ক্রমে ক্রমে লক্ষ্য করলাম কাকার নিরুৎসুক দৃষ্টিভঙ্গি একটু একটু করে পাল্টে যাচ্ছে। স্নেহের ছায়ায় ধীরে ধীরে ঘিরে ধরছেন হতভাগী মেয়েটিকে। আমার দুর্ভাগ্যের সূচনা এখান থেকেই। অনাগ্রহ থেকে কৌতূহল, কৌতূহল থেকে বৎসলতা। তারপর একদিন শুনলাম যথাবিধভাবে মেয়েটিকে পোষ্যরূপে গ্রহণ করেছেন কাকা, উইলও পাল্টেছেন। এইভাবেই ভাগ্যের বিপাকে সম্পত্তি থেকে বঞ্চিত হলাম এমন একজনের আবির্ভাবে, যাকে দুবেলা দুবার খাওয়ার সময় ছাড়া মনুষ্য পদবাচ্যই করা চলে না। যাই হোক, নিদারুণ অভিমান হলেও নিয়মিত সামন্তগড়ে যাওয়া বন্ধ করলাম না আমি। কাকার সাথে মাঝে মাঝে শিকারে বেরোতাম, আর না হয় লাইব্রেরিতে বসে কেতাব নাড়াচাড়া করতাম। 3 দিন আগে এসেছিলাম সামন্তগড়ে হপ্তাখানেক থাকার ইচ্ছে নিয়ে। কাকাকে দেখলাম আগের মতোই, পরিপূর্ণ স্বাস্থ্য, দীর্ঘ উন্নত চেহারা। এত বয়সে এখনো তিনি সুপুরুষ। উদ্বাস্তু মেয়েটির স্বাস্থ্য দেখলাম আগের চাইতেও অনেক ভালো হয়েছে। আরও গোলাকার হয়ে উঠেছে তার মাংসপিণ্ডের মতো দেহখানি। যেদিন এসে পৌঁছলাম সেই দিন রাত্রেই খাওয়ার টেবিলে সেই প্রথম লক্ষ্য করলাম কাকার কথাবার্তায় অন্যমনস্ক ভাব, চোখে মুখে বেশ কিছু চিন্তার ছাপ। হাসছেন, রসিকতা করছেন, কিন্তু তা যেন তার বিমর্ষতাকে ঢেকে রাখার ছদ্ম আবরণ। খাওয়া শেষ হলে বসবার ঘরে ডাকলেন আমায়। ডাকার ধরন দেখেই বুঝলাম গুরুতর কিছু একটা ঘটেছে। বিপদে দিশেহারা হলে মানুষের স্বরে যেমন অসহায়তা ফুটে ওঠে, তেমনি সুর জীবনে সেই প্রথম শুনলাম কুমার শক্তি সামন্তের কণ্ঠে। পিছু পিছু এলাম ওর ঘরে। ঘরটা শোবার হলেও মিউজিয়াম বানিয়ে রেখেছিলেন কাকা। দেয়ালে দেয়ালে অগুন্তি ম্যাপের ছড়াছড়ি, জন্তু জানোয়ারের মাথা আর চামড়ার সমাবেশ। এখানে সেখানে ছড়ানো গ্লাভস, জীবাশ্ম, কার্ট্রিজ, রাইফেল আর বন্দুক সাপ করার পাখির পালক। দরজা বন্ধ করে দিয়ে বললেন উনি, খোকা, বড় বিপদে পড়েছি রে। চোখে মুখে যথাসাধ্য সহানুভূতির চিহ্ন ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আমি। কাকা বলে চললেন, গতকাল আমার এক রায়াত এসেছিল দেখা করতে। লোক ভালো, উত্তর পশ্চিম কোণে পাঁচিলের ওপাশের জমিটা নিয়ে সুখেই আছে। ওর 2 ভেড়া মারা গেছে গত 2 রাতে।
মরার ধারণাটাই ওকে বড় ভাবিয়ে তুলেছে। ওর ধারণা কোনো বুনো জন্তু হানা দেওয়া শুরু করেছে এই অঞ্চলে। একটু থামলেন উনি। ভাবভঙ্গির মধ্যে একটু অস্বাভাবিক গাম্ভীর্য দেখে আমার বাড়াবাড়িই মনে হলো। সহজভাবে বললাম, কুকুর টুকুর হবে হয়তো। আস্তে আস্তে মাথা নেড়ে বললেন কাকা, না, তা নয়। কুকুরে মারা অনেক ভেড়া দেখেছে এই লোকটা। কুকুরের আক্রমণ পদ্ধতি হচ্ছে কোণের দিকে তাড়িয়ে নিয়ে গিয়ে আছড়ে কামড়ে রক্তারক্তি করে ফেলা। নিখুঁত হত্যা ওদের দ্বারা সম্ভব নয়। কিন্তু এই দুটো ভেড়ার মৃত্যু সেভাবে হয়নি। আমি নিজেই দেখতে গেছিলাম আজ। দেখলাম শরীরে আঁচড় কামড়ের চিহ্ন মাত্র নেই। টুটি কামড়ে দুটুকরো করে ফেলা হয়েছে। মরে হচ্ছে খোলা জায়গায়, কোণেতে নয়। সুতরাং এ কাজ কোনো জানোয়ারই যদি করে থাকে তবে তাকে খুবই ধূর্ত আর শক্তিমান বলতে হবে। কোনো সার্কাস পার্টি থেকে কোনো জানোয়ার টানোয়ার পালিয়ে এদিকে এসে পড়েনি তো? ওই ধরনের কোনো পার্টি এই অঞ্চলে আসে না, সেটা তো তুইও জানিস। আশেপাশে কোনো মেলাও হয় না। চুপ করে রইলাম আমি। মনে মনে ভাবছিলাম, সামান্য দুটো ভেড়ার মৃত্যু নিয়ে কাকা যখন এতটা উতলা হয়েছেন তখন নিশ্চয়ই গুরুতর কিছু কারণ আছে। আবার মুখ তুললেন কাকা। এবার একটু অনিচ্ছার সঙ্গেই বললেন, কাল রাতে আরো একটা ভেড়া মরেছে, এবার চাপা ডাগাতে। ঠিক ওইভাবেই। স্বরটা অনেকটা ফিসফিসানির মতো শোনালো। একটু বিরক্ত হয়ে সমস্ত ব্যাপারটাকে লঘু করার প্রয়াস পেলাম। উনি কিন্তু বাধা দিয়ে বললেন, তন্ন তন্ন করে খোঁজা হয়েছে আজ সমস্ত জঙ্গলটা। নিশ্চয়ই পাননি কিছু? পায়ের চিহ্ন ছাড়া আর কিছুই না। কিসের পা? হঠাৎ যেন ঘোলাটে হয়ে উঠল কাকার চোখ। দেয়ালের দিকে তাকিয়ে খুব আস্তে আস্তে করে বললেন, মানুষের। আবার নৈশব্দ নেমে আসে। মনের কথা খুলে বলে কিছুটা হালকা হওয়ার জন্যেই আমাকে ডেকে এনেছিলেন, কিন্তু এই প্রসঙ্গ তোলার পরেই যেন আরও মুষড়ে পড়লেন। ঠিক করলাম যে আর না, এই অযথা স্নায়ু নিপীড়নের অবসান দরকার। স্পষ্ট শুধলাম যে আসল ব্যাপারটা কি। রায়তদের গোটা দিনেক ভেড়া মারা গেছে এই বই তো নয়। আজ না হোক দুদিন পরে যেই মারুক না কেন ধরা সে পড়বেই। তখন তাকে চাবুক পেটা করে চাঁদমারি প্র্যাকটিস করলেই মনের শান্তি পাওয়া যাবে খন। কিন্তু এই সামান্য ব্যাপার নিয়ে এখন থেকেই মিছিমিছি মনের উদ্বেগ বাড়ানোর তো কোনো মানে হয় না। একদমে এতগুলো কথা বলে যখন থামলাম, কাকা কেমন জানি অদ্ভুত উদ্বিগ্ন চোখে তাকালেন আমার পানে। অদ্ভুত বললাম এই কারণে যে সেই দৃষ্টিতে স্পষ্টই শঙ্কার সাথে মিশেছিল আবছা অপরাধের প্রতিচ্ছবি। আমার ভুলও হতে পারে। দুর্ধর্ষ দুরন্ত বেপরোয়া কাকার চোখে এই দৃষ্টির সাথে আমি একেবারেই অপরিচিত। উনি কিন্তু হঠাৎ সিধে হয়ে বললেন, শোনো তাহলে, সব কথাই বলি আজ। বছর 25 আগে গৃহস্থালী দেখাশোনা করার জন্যে একজন মেয়ে মানুষকে রেখেছিলাম আমি। মেয়েটি যুবতী এবং সুন্দরী। আসামে তার জন্ম। বাংলাদেশে এসেছিল এক যাযাবর দলের সাথে মিশে। এছাড়া তার আর কোনো পরিচয় জানা যায়নি। কি করে তার সন্ধান পেলাম তাও তোমাকে বলছি শোনো। মেয়েটির রূপ ছিল, বড়া যৌবন ছিল, আর ছিল কামনার সর্বনাশা আগুন। তার টানা টানা চোখ আর ধারালো চিবুকের তীক্ষ্ণতা, তার চটুল রসালাপ আর পানের রসে রাঙানো ঠোঁটের ইঙ্গিত, তার লক্ষ্য নাগিনীর মতো ফুঁসে ওঠা সুবাসিত চুলের সৌরভ, ক্ষীণ কোটি গুরু নিতম্বের উচ্ছ্বসিত হিল্লোল, ব্যাচেলার আমার চোখে নেশা ধরিয়ে দিল। একদিন নয়, বহুদিন ধরে এই নেশায় বুঁদ হয়ে রইলাম আমি। নেশা যখন কাটলো তখন বড় দেরি হয়ে গেছে।
মেয়েটি একদিন এসে বলল যে সে সন্তান সম্ভবা। সহানুভূতির সঙ্গে শুনলাম আমি, কিন্তু যখন সে বিয়ের প্রস্তাব আনল তপ করে জ্বলে উঠলাম যেন। একটা ভ্রষ্টা মেয়েকে কুমার শক্তি সামন্ত কোনোদিন কুলবধূ করবে না, এই সত্যটি বেশ করে শুনিয়ে দিয়ে কড়া হুকুম দিলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়া মাত্র সামন্তগড় ছেড়ে চির বিদায় নিতে হবে তাকে। মেয়েটি কোনো প্রতিবাদ করল না, কান্নাকাটিও করল না, দু চোখে দিকে দিকে আগুন নিয়ে শুনল আমার আদেশ। তারপর পাতলা ঠোঁটে সামান্য হাসি চড়িয়ে নীরবে সরে গেল আড়ালে। এরপর থেকেই মেয়েটির হাবভাবে কিছুটা পরিবর্তন দেখা দিল। দিন রাতের বেশিরভাগ সময় বনে বাজারে ঘুরে বেড়াতো বেদেনির মতো, আর যখনই দেখা হতো আমার সাথে চোখের এক বিচিত্র ভঙ্গি করে অদ্ভুত দৃষ্টি মেলে তাকিয়ে থাকতো আমার পানে। মাঝে মাঝে ছোট্ট নাকছাবি চিকমিকিয়ে রাঙা ঠোঁটে মুচকি হাসি আসত, কিন্তু সর্বক্ষণ নড়ত তার ঠোঁট, যেন মনে মনে বিড়বিড় করে চলেছে প্রতিটি মুহূর্ত। বিরাম নেই, জ্যোতি নেই, আয়েস নেই। সবাই ভাবলো নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গেছে বেচারির। আমি কিন্তু বেশ শঙ্কিত হয়ে উঠলাম, কিন্তু কেন যে ভয় পেলাম আমি তা নিজেও বুঝতে পারলাম না। কিন্তু মেয়েটি যখনই তার আগুনের মতো জ্বালা ধরানোর রূপ নিয়ে আসতো আমার সামনে, আর নিতল দৃষ্টি মেলে লঙ্কা রাঙা ঠোঁট দুটি নাড়ত মৃদু মৃদু হাওয়ায় কেঁপে ওঠা গোলাপ পাপড়ির মতো, তখনই এক অজানা অসহায় ভয়ে হিম হয়ে আসতো আমার অন্তর। অনিমেষ দৃষ্টি আর সহ্য হলো না, তাই একদিন মেয়েটিকে নির্বাসন দিলাম সামন্তগড়ের এক পরিত্যক্ত প্রকোষ্ঠে। চামচিকে আর বাদুড়, মাকড়সা আর টিকটিকির আড্ডা সেখানে। মেয়েটির জায়গায় আগেই এক বিধবা এসেছিল বাড়ির কাজ দেখাশোনা করার জন্যে। যথাসময়ে খবর এলো ছেলে হয়েছে মেয়েটির, কিন্তু মৃত্যু তার সমাসন্ন। তাই শেষবারের মতো দেখতে চায় আমাকে। যাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার, অথচ অন্তিমকালে মেয়েটির বারবার আকুল আহ্বানও আমি ঠেলতে পারছিলাম না। তাই বহুদিনের অপরিচিত বহু অলিন্দের গলিঘুঁজি পেরিয়ে এসে পৌঁছলাম সেই নির্বাসিতার প্রকোষ্ঠে। এসে দাঁড়ালাম শয্যায় শায়িতা মেয়েটির সামনে, আর তখনই আশ্চর্য আবিল চোখে মেয়েটি তাকালো আমার দিকে। অপলক চোখে তাকিয়ে রইল কতক্ষণ। সে চোখে আমি দেখলাম মৃত্যুর দুরায়ত হাতছানি, দেখলাম নিভে আসা মনিকা দ্বীপে জিঘাংসার ঝিলিক, আর দেখলাম এমন কিছু যা ইতিপূর্বে কোনো মৃত্যু পথযাত্রীর চোখে আমি দেখিনি। খুব ধীরে ধীরে মেয়েটির ঠোঁট দুটি নড়ে উঠল, খুব মৃদু, কিন্তু তার মধ্যেও যেন আছে ছন্দ, আছে অর্থ। বিড়বিড় করার মতো অনর্গল অবিরাম থির থির করে কেঁপে চলল ঠোঁট দুটি, যেন অন্তরের অন্তঃস্থলে কোনো রহস্যপুরীর প্রবাল মন্দিরে উচ্চারিত হচ্ছে কোনো অশ্রুত মন্ত্র। তারই সামান্য আভাস পাওয়া যাচ্ছে শক্তির মতো ফ্যাকাশে, ম্লান, বিবর্ণ অধরষ্টের মৃদু মৃদু কম্পন থেকে। মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম আমি। কিছুক্ষণ
কিছুক্ষণের জন্য আমার সমস্ত বোধশক্তি যেন লোপ পেল। চোখের সামনে থেকে মুছে গেল আশেপাশের জগৎ, শুধু ভেসে রইল দুটি রক্তহীন বর্ণহীন ঠোঁটের অশ্রুত প্রলাপ মন্ত্র, আর নীল সায়রের মতো নিতল কালো মেঘের মতো ঘন কৃষ্ণ আর সাপের মতো ক্রূর দুটি অপলক দৃষ্টি। সে চোখে আছে সুধার আকর্ষণ, মৃত্যুর তুহিনতা আর বিষের দহন। কতক্ষণ এভাবে কেটেছে তা খেয়াল ছিল না আমার। সময়ের বোধ করি কোনো হিসেবও ছিল না। সম্বিত যখন ফিরে পেলাম তখন মেয়েটি তার নিথর নির্বাস দৃষ্টি রেখেছিল আমার মুখের ওপর, কিন্তু তার মধ্যে প্রাণ আর ছিল না। কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে মুখ ফেরাতেই দাই এসে সদ্যজাত শিশুটিকে তুলে ধরল আমার সামনে। মুখ ঘুরিয়ে নিতে যাচ্ছিলাম আমি, কিন্তু দাই শিশুটির ছোট ছোট হাতের মুঠি খুলে দেখাতে অবাক হয়ে গেলাম আমি। শিশুটির দুটি হাতেই মধ্যমাঙ্গুলিটি বাকি চারটে আঙুলের চেয়ে অস্বাভাবিক রকমের বড়। কিছু না বুঝে দাইয়ের দিকে জিজ্ঞাসা চোখে তাকাতে দাই জানালো ছেলে হওয়ার পর বিড়বিড় করে মেয়েটি যা বলেছে, এই ছেলেই নাকি কুমার শক্তি সামন্তের সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। দুনিয়ার কারো ক্ষমতা নেই তার ন্যায্য অধিকার থেকে তাকে বঞ্চিত করার। দিনের আলোয় থাকবে সে সহজ মানুষ, কিন্তু রাতের অন্ধকারে সাপের মতো ক্রূর, শেয়ালের মতো ধূর্ত আর নেকড়ের মতো হিংস্র হবে এর প্রকৃতি। যে আসবে তার পাওনায় বকরা বসাতে, নেকড়ের মতো টুটি ছিঁড়ে তাকেই হত্যা করবে সে নিতান্ত অবহেলায়। যে বঞ্চনার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল তার মায়ের জীবন, পুত্র এসে নেবে তার চরম প্রতিশোধ। তন্ময় হয়ে শুনছিলাম। কাহিনী শেষ হতেই শুধলাম আমি, ছেলেটাকে নিয়ে কি করলেন? ম্লান হাসলেন কাকা, বললেন, তুই যা ভাবছিস তা নয়। আমিও মানুষ। পশু পাখি আস্তে আস্তে হত্যা করতে পারি, কিন্তু নিজের। ক্ষণিক থামলেন, আরক্ত হয়ে উঠল তার মুখ। তারপর বললেন, কিন্তু নিজের সন্তানকে তো আর কোল্ড ব্লাডে মার্ডার করতে পারি না। একটা মেয়ে মানুষ মরবার সময় কি প্রলাপ বকে গেছে, আর তাইতে ভয় খেয়ে গিয়ে একটা অবোধ শিশুকে হত্যা করব, এত মূর্খ আমি নই। মেয়েটির সাপসাপান্ত আর প্রলাপ বকুনি একেবারেই মুছে ফেললাম মন থেকে, অথচ ছেলেটিকে নিজের কাছে রাখবার সাহসও হলো না। আমার একান্ত অনুগত এক প্রজার কাছেই মানুষ হতে লাগলো সে। 10 বছর ওখানেই ছিল। তারপর একদিন কাউকে না জানিয়ে উধাও হয়ে গেল সে এই অঞ্চল থেকে। আর খোঁজ পাননি? এতদিন পাইনি, কিন্তু গতকাল পেলাম। দুজনে দুজনের চোখের দিকে তাকালাম এক দৃষ্টিতে। বুঝলাম সবই। বললাম, আপনি তাহলে বলতে চান যে ভেড়ার মৃত্যুর কারণ সেই? অসম্ভব। ভেড়া মেরে তার লাভটা কি? মরছে জিজ্ঞাসার জ্বালায়। লক্ষ্য ফসকে গেলে সবাই যা করে। লক্ষ্য? ভুরু কুঁচকে তাকালাম আমি। উঠে দাঁড়ালেন কাকা। শুধু ভেড়ার মৃত্যু কাহিনী শোনানোর জন্যে তোকে আমি ডাকিনি খোকা। নিমেষে দিনের আলোর মতোই সব স্পষ্ট হয়ে গেল। এতদিন বাদে এই প্রথম সম্পত্তি হাতছাড়া হওয়ার জন্যে সহস্র ধন্যবাদ জানালাম ভগবানকে। সুশীলাকে আমি জানিয়ে দিয়েছি যেন সামন্তগড় ছেড়ে বাইরে না বেরোয়।
সুশীলা হলো উদ্বাস্তু ওই মেয়েটির নাম। স্বীকার করতে লজ্জা নেই, সেই রাত আমার শান্তিতে কাটেনি। রাজবাড়ি কাকার কাছ থেকে জন্মাবধি এত কথা আমি একসঙ্গে শুনিনি, তাই অবিশ্বাস্য হলেও বিশ্বাস করতে হয়েছিল। অথচ মনের যুক্তি প্রমাণ সানানো তার্কিক মনটার চোখ রাঙানিতে বিশ্বাসের বুনিয়াদ শক্ত হয়েও হতে চাইছিল না। এই অন্তর্দ্বন্দ্বের ফলে ঘুমটুকু উড়ে গেল। সারা রাত শুধু এপাশ ওপাশ করেই কাটালাম। দরজা জানালা বন্ধ, তবুও ছমছমে অন্ধকারে প্রহর গুনতে লাগলাম ভোর হওয়ার জন্যে। একবার তো মনে হলো শুকনো পাতার উপর দিয়ে খড়খড় শব্দ করে লঘু পায়ে কে যেন ছুটে গেল। আরেকবার দূরে কোথাও রক্তহীন করা ক্রূর চিৎকার শুনলাম। সেই চিৎকার মানুষের কি বন্যজন্তুর তা বোঝার মতো অবস্থা আমার ছিল না। প্রাতরাশের টেবিলে কাকা জানালেন গত রাত্রে আরেকটি ভেড়ার মৃত্যু সংবাদ। ম্লান বিষণ্ণ চোখে উনি তাকিয়ে রইলেন সুশীলার দিকে। নিশ্চিন্ত মনে কাজু বাদাম দিয়ে মোহনভোগ খাচ্ছিল সে। খাওয়া শেষ করে সদল বলে বেরোলাম আমরা এই নিশাচর আততায়ীর সন্ধানে। সব কথা বলার দরকার নেই, শুধু শুনে রাখুন শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল আমাদের অভিযান। সব শুদ্ধ জনা ৩০ ছিলাম আমরা। ঘোড়া গেছিল অনেকগুলো। মরা ভেড়াটার কাছে কুকুরগুলো ছেড়ে দিয়ে পিছু নিলাম। পায়ের ছাপ দেখে আর গন্ধ শুকে শুকে রেলওয়ে স্টেশনের কাজ বরাবর গেল কুকুরগুলো। তারপর পাথুরে জমির পর খালের ধারে গিয়ে ওদের ঘ্রাণেন্দ্রিয় পরাজয় স্বীকার করল। সারাদিনের হাড়ভাঙা পরিশ্রমে ক্লান্ত হয়েছিলাম খুবই। তার উপরে যতই সূর্য হেলে পড়তে লাগলো পশ্চিমে, ততই উৎকণ্ঠিত হয়ে উঠতে লাগলেন কাকা। সামন্তগড় তখন বেশ খানিকটা দূরে। সে রাতের মতো গরু ভেড়া সামলে রাখার নির্দেশ দিয়ে আমাকে নিয়ে ঘোড়ার মুখ ফেরালেন তিনি গড়ের দিকে। সামন্তগড়ের পেছনের পথ দিয়ে শর্টকাট করেছিলাম আমরা। বড় বড় ঝাপসা গাছের তলায় ঝুপসি অন্ধকার, কাদা প্যাচপ্যাচে জমি, লম্বা লম্বা ভিজে ঘাস আর সোঁদা সোঁদা গন্ধ। লজ্জায় অরুণ গোধূলি তার ধূসর ঘোমটা টেনে নামিয়েছিল অনেকটা। দূরে প্রধান দেউড়ি দেখা যাচ্ছে গাছপালার ফাঁকে। আচম্বিতে দুটি ঘোড়াই একসাথে থমকে গিয়ে ঘাড় বেঁকিয়ে রইল ডান দিকে। ওই দিকের গাছের শ্রেণীর ওপাশে প্রধান সড়কটা ঢালু হয়ে নেমে গেছিল দেউড়িতে। অস্ফুট চিৎকার করে উঠলেন কাকা, না! উদ্বেগে অবরুদ্ধ আতঙ্কে বিকৃত সেই চিৎকারই যেন আসন্ন বিভীষিকার পটভূমিকা রচনা করল। কেননা ঠিক সঙ্গে সঙ্গেই ওদিক থেকে রক্ত জমানো এক ক্রুদ্ধ চিৎকার শুনলাম। অমানবিক সেই চিৎকার! শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে ক্ষুধার্ত নেকড়ে যে রক্ত হিম করা চিৎকার করে ওঠে, এ যেন সেই ভয়াবহ গজরানি। একবার, দুবার, তিনবার। বহুদিনের সঞ্চিত ক্ষুধার জিঘাংসা যেন তিনবার ফেটে পড়ল এই ভয়াল গর্জনের মধ্য দিয়ে। তারপরেই ধীরে ধীরে স্তিমিত হয়ে এলো গজরানি। পরিতৃপ্তির আমেজে যেন বুঝে আসছে কণ্ঠ, জুড়িয়ে যাচ্ছে প্রতিহিংসার জ্বালা। ঘনায়মান অন্ধকার শিউরে উঠল সেই শব্দে। তারপর সব চুপ। ঝিঝি পোকার কণ্ঠও যেন আতঙ্কে রুদ্ধ হয়ে গেল। থমথমে নৈশব্দ নেমে এলো আশপাশে। অসাড় কান দুটো কিন্তু যেন বারবার শুনতে লাগলো শাখা প্রশাখায় প্রতিহত ওই অমানুষিক গর্জনের মন্থর প্রতিধ্বনি। আর তারপরেই জাগলো আরেকটি নতুন শব্দ,
শুকনো পাতার ওপর পায়ের শব্দ শুনলাম। ধাবমান দুটি পা, দ্রুত গতিতে শব্দটা সরে যাচ্ছে দূরে। ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নেমে পড়ে তীর বেগে সড়কের দিকে দৌড়লেন কাকা। আমিও পিছু নিলাম। পৌঁছে দেখি রাস্তা ফাঁকা, কেউ কোথাও নেই। ফ্যাকাশে আলোয় সড়কের ওপর শুধু কালো মতো একটা বস্তু পড়ে থাকতে দেখলাম। চিরকাল সুশীলা আমার অন্তরে অনুকম্পা জাগিয়েছে। চিরকালই ভেবেছি বৃথা তার সংসারে আসা, বৃথা তার শুধু ক্ষুণ্ণবৃত্তি করে জড় পদার্থের মতো দিন গুজরান করা। কিন্তু সেদিন সেই ছায়া সমাচ্ছন্ন সন্ধ্যায় পথের উপর অস্বাভাবিক ভঙ্গিমায় সুশীলাকে পড়ে থাকতে দেখে অজান্তেই আমার চোখের কোণ জ্বালা করে উঠল। সুশীলা কিন্তু বাঁকা চোখে রাশি রাশি আতঙ্ক নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল আকাশের দিকে। সে চোখে প্রাণের সাড়া ছিল না, কেননা দুটুকরো হয়ে গেছিল তার কণ্ঠনালীটা কোনো ধারালো দাঁতের কামড়ে। একটানা কথা বলতে বলতে উত্তেজনায় বোধহয় ক্লান্তিও জেগেছিল আমার। তাই পেছনে হেলান দিয়ে বসে ফিক করে এসে বললাম, সত্যি অলৌকিক, কি বলেন? কিন্তু বিশ্বাস করুন, একটা শব্দ আমি বানিয়ে বলিনি। এই কাহিনীর উপসংহারটাই কিন্তু সবচেয়ে মজার। সুশীলার মৃত্যুর পর কুমার শক্তি সামন্তের যাবতীয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী এখন আমি। আগন্তুকের ঠোঁট দুটি বেঁকে গেল হাসির ভঙ্গিমায়। সেই হাসির মধ্যে কৌতুকের বাষ্পও ছিল না। আরও প্রকট হয়ে উঠল ঠোঁটের দুপাশের বলি রেখাগুলো, আর ঝকঝক করে উঠল গ্রানাইট কঠিন চোখ দুটি। কালো ওভারকোটের নিচে তার বিশীর্ণ দেহটি যেন অকস্মাৎ বিপুল শক্তির বন্যায় ফুলে ওঠার প্রয়াস পেল। আসন্ন কিছুর ইঙ্গিত নিয়ে নিঃশব্দে উঠে দাঁড়ালো সে। নিদারুণ ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এলো আমার। উত্তাল হয়ে উঠল আমার হৃদযন্ত্রের ধুকপুকনি। গ্রানাইট কঠিন চোখের বরফ ঝিলিক পঙ্গু করে তুলল আমার সর্বাঙ্গ। আঙুল নাড়াবার ক্ষমতাও আমার রইল না। তার মুখের চামড়ার বাঁজে আরো কুঞ্চন জেগেছিল, আরো নিষ্ঠুর হয়ে উঠেছিল আগন্তুকের হাসি। ঝিকমিক করছিল তার ধারালো দুসারি দাঁত। আনন্দে, আক্রোশে, আশ্চর্যভাবে দুমড়ে গেছিল তার সমস্ত মুখটা। আকস্মিক উল্লাসে যেন নীল শিকার নেচে উঠল তার দুই আগুন চোখে, আর সুতোর মতো লালার ধারা গড়িয়ে পড়ল ঠোঁটের কোণ দিয়ে। খুব আস্তে করে একটা হাত তুলল সে মাথার হ্যাটটাকে খোলার জন্যে। সেই হাতের মধ্যম আঙ্গুলটি আর চারটে আঙুলের চেয়ে অস্বাভাবিক রকমের বড়। সামন্তগড়ের বিভীষিকা গল্পটি এখানেই শেষ হলো। আমাদের উপস্থাপনা আপনাদের যদি ভালো লেগে থাকে, আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর সেই সাথে লাইক, কমেন্ট আর শেয়ার করার কথা অবশ্যই ভুলবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।